হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 10-এর তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এটাকে জুল হিটিংও অনেক সময় বলা হয়ে থাকে। তো আমরা দেখবো যে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীতে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাহলে কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হলেই কিন্তু তাপ উৎপন্ন হবে। এবার এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কারণ কি? কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব, ধরো এরকম একটা কন্ডাক্টর বা পরিবাহী রয়েছে, ঠিক আছে। তো আমরা জানি যে পরিবাহীর মধ্যে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে এই কন্ডাক্টরটাকে আমরা তার দিয়ে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছি। তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে যখন প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকবে, তাহলে মুক্ত ইলেকট্রন একটা অ্যাটম থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে? পজিটিভ আয়ন তৈরি হবে, ঠিক আছে। এরকম অনেক আয়ন এর মধ্যে রয়েছে। আর ইলেকট্রনগুলো কি হচ্ছে? ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে এই দিক দিয়ে চলে আসছে। সরি, এটা হচ্ছে না, মিনিট। তাহলে ইলেকট্রনগুলো এরকম চলে, এখানে ডট দিয়ে যেগুলো আঁকছে এগুলো হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো যাওয়ার সময় কি করছে? এই যে আয়নগুলো রয়েছে এদের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছে, কলিউশন ঘটাচ্ছে। সংঘর্ষ ঘটালে এই যে ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটা এখানে একবার সংঘর্ষ ঘটাচ্ছে, এখানে একবার সংঘর্ষ ঘটাচ্ছে, এখানে একবার সংঘর্ষ ঘটাচ্ছে, এখানে একবার সংঘর্ষ ঘটাচ্ছে। তাহলে কি হচ্ছে না, এর যে গতিশক্তি, সেই গতিশক্তিটা কি হচ্ছে? ক্রমশ হ্রাস পাচ্ছে। এবং এই যে আয়নগুলো রয়েছে, এই আয়নগুলো হচ্ছে সবসময় এরকম করে ভাইব্রেট করছে, ভাইব্রেট, ঠিক আছে, কম্পমান আছে, ঠিক আছে। তাহলে এর যে এনার্জিটা এখানে ট্রান্সফার করে দিল, এর যে গতিশক্তিটা কমলো, সেই গতিশক্তিটা কোথায় চলে গেল? এই আয়নের মধ্যে চলে গেল। তাহলে আয়নটা কি হবে? আরো বেশি পরিমাণে ভাইব্রেট করতে থাকবে। আর যত বেশি পরিমাণে ভাইব্রেট করবে তত বেশি হচ্ছে তাপ উৎপন্ন হবে। তাহলে বোঝা গেল এই যে তাপের উৎসটার কারণ কি? তাপের উৎসের কারণ হচ্ছে ইলেকট্রনগুলোর গতিশক্তির হ্রাস। আর ইলেকট্রনগুলোর গতিশক্তির হ্রাসের ফলে হচ্ছে এই যে আয়নগুলো রয়েছে, এই আয়নগুলোর হচ্ছে গতিশক্তির বৃদ্ধি, যে গতিশক্তিটা হচ্ছে কম্পমান অবস্থার জন্য হচ্ছে। তাহলে এই যে গতিশক্তি বৃদ্ধি হচ্ছে, এইটা কি হচ্ছে? তাপে হচ্ছে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা শক্তি নিত্যত্ব সূত্রতে পড়েছি যে শক্তিকে সৃষ্টিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না। শক্তি হচ্ছে একটা ফর্ম থেকে, মানে একটা রূপ থেকে আর একটা রূপে জাস্ট ট্রান্সফার হয়। তাহলে এখানে দেখো সেই শক্তি নিত্যতা সূত্রটাও কিন্তু মেনে চলছে। তাহলে বোঝা গেছে কারণটা। এইবার বিজ্ঞানী জুল হচ্ছে এই যে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপের সম্পর্কে তিনটে ফর্মুলা তিনি বললেন। প্রথম ফর্মুলাটা, তিনটে ফর্মুলা না, ফর্মুলা একটাই, কিন্তু তিনটে স্টেটমেন্ট তিনি দিলেন, তিনটে বিবৃতি দিলেন। সেটা কি? জুলের যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হবে যখন হচ্ছে রোধটা এবং সময়টা হচ্ছে ধ্রুবক। আবার তিনি বললেন উৎপন্ন তাপটা হচ্ছে রোধের সঙ্গে সমানুপাতিক যখন আইটা এবং টিটা হচ্ছে ধ্রুবক। আর কি বললেন? যে উৎপন্ন তাপটা সময়ের সঙ্গে সমানুপাতিক যখন আইটা এবং আরটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই তিনটেকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি হয়ে যাবে? এইচ ইকুয়ালস টু, সরি, এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আর টি। এইবার এই প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটাকে তুললে আমরা সবসময় একটা ধ্রুবক নিই, সেই ধ্রুবকটা এখন কি নিয়ে নেব? জে নিয়ে নিলাম, ঠিক আছে, জে নিয়ে নিলাম। এই জে এর ভ্যালুটা মনে রাখবে 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। এই জেটাকে কি বলা হয়? জেটাকে হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা তাপীয় যান্ত্রিক তুলাঙ্ক বলা হয়। তাপীয় যান্ত্রিক
তুলাঙ্ক। তাহলে দেখো এই যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, যখন তোমরা নিউমেরিক্যালস বা অঙ্ক করবে তখন যদি ক্যালোরিতে বের করো তখন এই ফর্মুলাটা ইউজ করবে, আই স্কোয়ার আর টি আর জে এর জায়গায় 4.2, তাহলে এই অ্যান্সারটা আসবে ক্যালোরিতে। আর যদি তোমরা এসআই এ করো তাহলে জেটাকে 1 ধরে নেবে, তাহলে কি হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি, তাহলে এইটা জুলে আসবে। ক্যালোরিতে করলে এই ফর্মুলাটাই আসবে, আর জুলে করলে এই ফর্মুলাটা ইউজ করবে। যখন তোমরা ম্যাথ করবে বা অঙ্ক করবে তখন একটা খেয়াল রাখবে। এবার দেখো এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটা আমরা কি দেখছি, রিলেশনটা থেকে তার মানে কারেন্টটা যত বাড়াচ্ছি বা তড়িৎ প্রবাহ মাত্রাটা যত বাড়াচ্ছি উৎপন্ন তাপটা কি হবে তত বৃদ্ধি পাবে, যত রোদ বেশি হবে তত উৎপন্ন তাপ বৃদ্ধি পাবে, এবং যত বেশি সময় ধরে তড়িৎ আমরা পাঠাবো, টিটা হচ্ছে সময়, যত বেশি সময় ধরে আমরা তড়িৎ পাঠাবো তত কি হবে উৎপন্ন তাপটা বৃদ্ধি পাবে। এই ফর্মুলাটা বোঝা গেছে। এবার দেখো এই ফর্মুলা থেকে যদি তোমাদের গ্রাফ আসে তাহলে কিরকম কিরকম হবে। তাহলে আমার এসআই পদ্ধতিতে ফর্মুলাটা কিরকম আছে, আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে জুল ইউনিটে, তার মানে এসআই পদ্ধতিতে। আর সিজিএস এর নিচেতে একটা 4.2 থাকবে আর ইউনিটটা হয়ে যাবে ক্যালোরি। এবার তোমাকে যদি বলে যে এইচ এবং আই এর মধ্যে গ্রাফ কিরকম হবে, তাহলে স্কোয়ার গ্রাফ আমি আগে বলেছিলাম কিরকম হয়, এরকম। তাহলে এই দিকটা হচ্ছে আই, সরি এই দিকটা হচ্ছে, হ্যাঁ এই দিকটা হচ্ছে আই আর এই দিকটা হচ্ছে এইচ। যদি এইচ এর সঙ্গে আর বলে তাহলে এটা দেখো মাথায় এক রয়েছে, তাহলে এক মানে হচ্ছে সেটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। এই দিকটা হচ্ছে আর আর এই দিকটা হচ্ছে এইচ। আর যদি সময়ের সঙ্গে বলি তাহলে সময়ের মাথাতেও 1 আছে, তাহলে এই দিকটা সময়, এই দিকটা উৎপন্ন তাপ, তাহলে এটাও হচ্ছে স্ট্রেট লাইন হবে। এখানে ধ্রুবক কি কি থাকবে, এটা এইচ ভার্সেস আই গ্রাফ করছি তাহলে আর আর টি হচ্ছে ধ্রুবক থাকবে এর ক্ষেত্রে। এখানে এইচ ভার্সেস আর করছি তাহলে আই অ্যান্ড টি ধ্রুবক থাকবে এখানে। আর এখানে এইচ ভার্সেস টি করছি তাহলে এখানে টিটা বাদ দিয়ে আই এবং আর এই দুটো হচ্ছে ধ্রুবক থাকবে। এবার একটা কোশ্চেন বলো যে কোনো পরিবাহীর রোধ এবং সময়, তড়িৎ প্রবাহের সময়টাকে যদি আমরা অপরিবর্তিত রেখে সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা দ্বিগুণ করে দিই, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা যদি দ্বিগুণ করে দিই তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে, এটা এমসিকিউতে আসে। তাহলে দেখো এটা অপরিবর্তিত বলেছে, উৎপন্ন তাপ আমরা জানি এইচ হচ্ছে প্রপোর্শনাল বা সমানুপাতিক আই স্কোয়ার, দ্বিগুণ মানে 2 স্কোয়ার, উৎপন্ন তাপ হচ্ছে কত হয়ে যাবে 4 গুণ, আগে যে তাপ উৎপন্ন হচ্ছিল তার 4 গুণ হয়ে যাবে উৎপন্ন তাপটা এখন। এবার এটা বলো যে দুটি পরিবাহীর রোধের অনুপাত হচ্ছে 1:2 এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হচ্ছে 1:4, ঠিক আছে। তাহলে 4:1, এটা হচ্ছে 4, অনুপাতটা হচ্ছে 4:1। পরিবাহীর দুটির মধ্যে একই সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা হলে, আই দিয়ে লিখছি, একই সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা হলে
উৎপন্ন তাপের অনুপাত কত। তো এই নিউমেরিক্যালসটা করার চেষ্টা করো। তাহলে এখানে আমরা কিভাবে করব, ধরো প্রথম দুটি পরিবাহী আছে, এই একটা পরিবাহী আর এই একটা পরিবাহী। তাহলে প্রথম পরিবাহীটাকে আমরা H1 দিলাম, দ্বিতীয় পরিবাহীটাকে আমরা H2 দিলাম। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে তাহলে I1 স্কোয়ার, রোধটা হচ্ছে R1 তাহলে R1, এবং সময়টা দুজনের একই বলেছে তাহলে সময়টা ধরে নিলাম T দুজনের ক্ষেত্রেই। এর ক্ষেত্রে কত হয়ে যাবে I2 স্কোয়ার R2, আর সময়টা তো বলেছে একই তাহলে দুজনের ক্ষেত্রে TT হবে। এবার তাদের অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা যদি H1/H2 করি তাহলে কি হবে I1 স্কোয়ার বাই R1 বাই I2 স্কোয়ার বাই R2, আর এইটি কি হবে, কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো এবার এখানে দেখো তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতটা স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে স্কোয়ার মানে 4/1, তাহলে 4/1 তার হচ্ছে স্কোয়ার ইন্টু রোধের অনুপাতটা বলেছে 1:2, তাহলে 1/2, তাহলে এটা 4 স্কোয়ার মানে 16/2, তার মানে এটা অ্যান্সার কত দাঁড়িয়ে যাবে 8/1, তার মানে এটা অ্যান্সার হবে 8:1। তাহলে উৎপন্ন তাপের অনুপাত হয়ে যাবে 8:1। বোঝা গেছে? তাহলে এরকম অঙ্ক তোমাদের আসবে। এবার দেখো এই যে H=I²RT, এই ফর্মুলাটাকে আমরা প্রতিষ্ঠা করব কার্য এবং শক্তির ধারণা থেকে। ঠিক আছে, কার্য শক্তির ধারণা মানে হচ্ছে W দেখো পড়েছিলে QV। ঠিক আছে, এই ফর্মুলা থেকে আমরা এইটাই প্রতিষ্ঠা করব। কিভাবে, ধরো একটা আধানকে Q কে যদি আমরা ভি বিভব পার্থক্যের মধ্যে নিয়ে যাই তাহলে কৃতকার্যের মান কত হয়, W সমান QV, এটা আগে পড়িয়েছি। এইবার আমরা Q সমান কি জানি, Q/T সমান হচ্ছে I, মানে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে Q সমান কি হয়ে যাবে IT, এখানে বসিয়ে দাও IVT। তাহলে এখানে যে কৃতকার্যের মান, সেই কৃতকার্যের মানটা কি হয়ে যাচ্ছে IVT। এবার আবার জানি আমরা V=IR। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে V=IR, তাহলে ভি এর জায়গায় বসিয়ে দাও I, তাহলে দুটো I²RT। তাহলে দেখো কৃতকার্য, এই যে কৃতকার্য এইটাই তো শক্তি ফর্মে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটা এখানে H= হচ্ছে I²RT। এইবার একটা জিনিস দেখো যেখানে, আচ্ছা এটা এখন মনে রাখো, তারপরে আসছে জিনিসটা, পাওয়ারটা যখন করব তখন ওটা দেখবো। এইবার দেখো যে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, কিছু কিছু ব্যবহার আছে প্রাত্যহিক জীবনে, যেমন বৈদ্যুতিক ইস্ত্রি। ঠিক আছে, বৈদ্যুতিক ইস্ত্রিতে আমরা কি তার ব্যবহার করি, নাইক্রোমের তার। ঠিক আছে, এই নাইক্রোমটা হচ্ছে কোন কোন ধাতুর সংকর, এগুলো একটু পড়ে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এগুলো আছে আয়রন, নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম। ঠিক আছে, এই নাইক্রোম তারটার রোধ বেশি হওয়ার জন্য প্রচুর পরিমাণে হিট বা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এর ফলে কি হয়, বৈদ্যুতিক ইস্ত্রিতে এই তাপীয় ফলকে কাজে লাগিয়ে আমরা জামা কাপড়কে ইস্ত্রি করতে পারি। একইভাবে বৈদ্যুতিক হিটার, ঠিক আছে, একই প্রিন্সিপাল। আর বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে কি হয়, একটা ফিলামেন্ট থাকে। ঠিক আছে, একটা ফিলামেন্ট থাকে, এই হচ্ছে বৈদ্যুতিক বাতি তোমাদের। তো এরকম ভেতরে কি থাকে, একটা ফিলামেন্ট থাকে। তো এই ফিলামেন্টটাকে তড়িৎ প্রবাহে পাঠিয়ে কি করা হয়, এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হবে, এটা আলো বিকিরণ করে। এবং এটা পড়িয়েছিলাম যেটা উলফ্রামাইট, আগের ক্লাসগুলো দেখে নেবে, এটা হচ্ছে উলফ্রামাইট ধাতু সংকর দিয়ে তৈরি। এবং এই যে ফিলামেন্টটা আছে, এই ফিলামেন্টের বৈশিষ্ট্য কি হবে, এর দেখো রোধটা যত বেশি হবে তত আমার হচ্ছে যে জুল হিটিং বেশি হবে। তাহলে রোধটা বেশি করতে হবে, তাহলে রোধটা বেশি করতে গেলে রোধের ফর্মুলা কি, রো L/A। তার মানে কি, রোধাঙ্ক বেশি হতে হবে, দৈর্ঘ্য বেশি হতে হবে, এবং তারটা সরু হতে হবে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হতে পারে, কম হতে হবে।
তোমাকে যদি জিজ্ঞাসা করে যে একটা ফিলামেন্টের বৈশিষ্ট্যগুলি লেখো, তাহলে তখন কি লিখতে হবে যে ফিলামেন্টের তারের যে বৈশিষ্ট্যগুলি সেটা হচ্ছে যে রোধাঙ্কটা বেশি হতে হবে, দৈর্ঘ্যটা বেশি হতে হবে এবং তারটা কি হতে হবে, সরু হতে হবে। সেই জন্যই দেখো এখানে পাকানো পাকানো আছে, তার ফলে কি হচ্ছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। এরপরে একটা পড়তে হয়, সেটা হচ্ছে ফিউজ। ঠিক আছে, ফিউজ। ধরো তোমার বাড়িতে, আচ্ছা আগে ফিউজটা কি কি দিয়ে তৈরি জেনে নি। এটা আছে, ফিউজটা হচ্ছে একটা ধাতু সংকর দিয়ে তৈরি, যেখানে আমার টিন থাকে, পার্সেন্টেজটা মনে রাখতে হবে 25%, আর লেড, লেডটা থাকে তোমাদের, বা লেড বা সীসা, ঠিক আছে, যেটা থাকে 75%। তাহলে টিন আর লেড এর পার্সেন্টেজটাও কিন্তু মনে রাখতে হবে। এবং এখান থেকে আর একটা জিনিস আসবে যে ফিউজ, আচ্ছা ফিউজের কাজটা কি আগে দেখো। ধরো তোমার একটা বাড়িতে এরকম একটা, এখানে একটা টিভি রয়েছে, ঠিক আছে। আমরা জানি যে বাড়িতে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো কোন সমবায়ে থাকে, সমান্তরাল সমবায়ে। এইখানে একটা ধরো বাল্ব রয়েছে, ঠিক আছে। তো এরকম তোমার বাড়িতে অনেকগুলো কানেকশন আছে। এখানে একটা ধরো ফ্যান রয়েছে, ঠিক আছে। এরকম ফ্যান রয়েছে একটা, ঠিক আছে। এইবার এই বাড়ির এইখানে একটা ফিউজ লাগানো আছে, ঠিক আছে, এইখানে একটা ফিউজ লাগানো আছে। তাহলে ফিউজ হচ্ছে যে কোন সমবায়ে লাগানো হচ্ছে, প্রথম কথা এটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। কোন তারে থাকে, সেটা হচ্ছে লাইভ তার। এইবার এই ফিউজটা যদি কোনো কারণে ধরো কেটে যায়, ঠিক আছে, তাহলে কেটে গেলে কি হবে, এর মধ্য দিয়ে পুরো কারেন্টের সাপ্লাইটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো কি হবে, আর কারেন্ট যাবে না। এবার বাড়িতে যদি কোনো কারণে ফল্ট হয়, ঠিক আছে, কোনো সার্কিটের যদি কোনো রকম ত্রুটি হয়, তাহলে কি হঠাৎ করে হয়তো কারেন্টটা বেড়ে গেল, তাহলে তোমার এই যে টিভি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, বাল্ব আছে, এগুলো সব হচ্ছে পুড়ে যাবে। এর জন্য কি হয়, ফিউজটা থাকলে কি হয়, সে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কারেন্টকে পাস করাবে। তারপরে বেশি হলে, তার থেকে যদি কারেন্ট বেশি হয়, ধরো এখানে একটা ফিউজ লাগানো আছে যার রেটিংটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার। তার মানে এ ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার হচ্ছে পাস করবে। এর মধ্যে দিয়ে যেই 6 অ্যাম্পিয়ার কারেন্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফিউজটা কেটে যাবে। আর এই যে ডিভাইসগুলো আছে, এই সেই ডিভাইসগুলো তোমার বাড়িতে বেঁচে যাবে। তো বোঝা গেছে ফিউজের কাজটা। এইবার আসছে যে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা খুবই আসছে পরীক্ষায় কোশ্চেনে। তো ফিউজ তারের বৈশিষ্ট্য কি, ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে রোধটাকে বেশি করতে হবে, কারণ রোধটা বেশি হলে তাপটা বেশি হবে। আর হচ্ছে গলনাঙ্কটাকে কম করতে হবে, যাতে সহজে কেটে যায়। গলনাঙ্কটা কম না হলে কি হবে, হয়তো কারেন্ট চলে যাচ্ছে কিন্তু কাটছে না, না কাটলে তো ওটা সার্কিটটাকে বিচ্ছিন্ন করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য গলনাঙ্কটাকে কম করা হয় এবং রোধটাকে বেশি করা হয়। তো এখন ফিউজের পরিবর্তে এমসিবি চলে এসছে। এটা উন্নত টেকনোলজি, যেটা অটোমেটিক হচ্ছে, জাস্ট একবার অন করে দিলে এটা কাজ করবে। তো এটা হচ্ছে যে এখন ইউজ করা হয় ফিউজের পরিবর্তে। এরপরে দেখো যেটা পড়বে সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা, এটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রিক্যাল পাওয়ার। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, যেহেতু ক্ষমতা সেহেতু স্কেলার রাশি। ইউনিট কি হবে, এসআই পদ্ধতিতে হচ্ছে যে ইউনিট ওয়াট। আমরা ক্ষমতার যা ইউনিট সেটাই হবে এসআই পদ্ধতিতে ওয়াট। এবার তড়িৎ ক্ষমতা আমরা কাকে বলবো, আমরা জানি যে কৃতকার্য সমান ক্ষমতা ইনটু সময়, ঠিক আছে। এবার এইটা সমান আমরা পড়েছিলাম, দেখো আগে পড়ে এলাম এক্ষুনি, আই স্কোয়ার আর টি, যেটা হচ্ছে আমার তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি। তাহলে এইটা ইকুয়ালস টু হচ্ছে পিটি। তাহলে বোথ সাইড টি কেটে দাও, তাহলে পি এর ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল, আই স্কোয়ার আর। আবার এই আর একটা ফর্মুলা হয়, এইখান থেকে যদি আমরা একটা আই আর বার করে নিই, আই আর ইন্টু আর, আই আর এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি,
সরি একটা আই হবে, এখানে আই স্কোয়ার আছে তাহলে এখানে আই হবে, তাহলে আই আর মানে কি বসিয়ে দিতে পারি ভি, তাহলে ভি আই, এটা একটা ফর্মুলা হয়ে গেল। আবার দেখো আই স্কোয়ারের জায়গায় যদি ভি বাই আর বসায় ওহমের সূত্র, তাহলে এটা স্কোয়ার বাই আর, তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো তিনটে ফর্মুলা তিনটে রূপ দাঁড়িয়ে গেল, একটা এইটা রূপ, একটা এই ফরম্যাট, আর একটা হচ্ছে এই ফরম্যাট। এই তিনটেকে মনে রাখবে, এইটা ইউজ করবে সিরিজের ক্ষেত্রে, এইটাকে ইউজ করবে প্যারালালের ক্ষেত্রে, আর এইটা ইউজ করবে সিরিজের ক্ষেত্রে, মানে এটা শ্রেণীর ক্ষেত্রে ইউজ করবে শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এই তিনটে ফর্মুলাই তোমাদের কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে। এইবার যখন ধরো ক্ষমতাটা বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা কিলোওয়াট ইউনিটে মাপবো, ঠিক আছে। এবার কিলোওয়াটকে যদি আমরা আওয়ার দিয়ে গুণ করি তাহলে দেখো এটা ক্ষমতা আর এটা হচ্ছে সময়, তাহলে ক্ষমতা ইন্টু সময় মানে হচ্ছে শক্তি, তাহলে এইটা কি দেবে, তড়িৎ শক্তি দেবে। তাহলে পরীক্ষায় খেয়াল রাখবে যদি বলে যে কিলোওয়াট আওয়ার কিসের ইউনিট, তাহলে হয়ে যাবে অ্যান্সার তড়িৎ শক্তি, আর যদি শুধু কিলোওয়াট বলে তাহলে কিন্তু তড়িৎ ক্ষমতা হবে অ্যান্সারটা। এই জিনিসটাকে বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, যেটা আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটার থাকে সেখানে এই ইউনিটে হচ্ছে কারেন্টটাকে মাপা হয়। এবার এখান থেকে একটা জিনিস আছে যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, কারণ আমরা জানি যে জুল হচ্ছে তড়িৎ শক্তির এসআই ইউনিট, তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 3.6 ইন্টু 1 2 3 4 5 এখানে 6, তাহলে 10⁶ জুল, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা মনে রাখতে হবে, এটাও আসে পরীক্ষায়। এবার এখান থেকে যেটা আসে খুবই, সেটা হচ্ছে যে বিলের নিউমেরিক্যালস গুলো বা অঙ্কগুলো। আচ্ছা এইটা বলো তো যে 220 ভোল্ট 60 ওয়াট এই একটা বাল্বের গায়ে লেখা আছে, তো এইটাকে বলা হয়, একটা বাল্বের গায়ে কোশ্চেনটা আসছে যে একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, তাহলে এটা মানে তোমরা কি বুঝবে? এটার মানে হচ্ছে যে এই বাল্বটাকে যদি আমরা 220 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে যুক্ত করি তাহলে সেটা 60 ওয়াট, বা ভালো করে শুনুন আমি লিখে দিচ্ছি এখানে, বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করলে 60 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে এখানে যদি তোমাদের 100 দেয় তখন এখানে লিখতে হবে, একটা বাল্বের রেটিং বলে দিল 220 ভোল্ট আর হচ্ছে 100 ওয়াট, তাহলে তোমাদের এই যে এইখানটা আছে এটা কি হয়ে যাবে 100 জুল পার সেকেন্ড হয়ে যাবে, তখন এই অ্যান্সারটাই থাকবে এখানে শুধু 100 জুল পার সেকেন্ড হয়ে যাবে। আর 220 ভোল্টটা হচ্ছে আমাদের বাড়িতে যে সমস্ত ডিভাইস, যে সমস্ত যন্ত্র রয়েছে সবারই অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে 220 ভোল্ট থাকে। এই জন্য এইটা সাধারণত একই থাকে, বাট এটা যদি চেঞ্জ করে যায় তোমাকে 200 ভোল্ট বলে তখন এটাকেও চেঞ্জ করে দেবে যে বাল্বটিকে 200 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করলে 60 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি ব্যয় করবে। আমরা ওয়াট মানি জানি, আগে পড়ে এসেছি, ওয়াট মানি হচ্ছে জুল পার সেকেন্ড, কেননা ওয়াট হচ্ছে ক্ষমতা আর ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। এইবার এখান থেকে একটা নিউমেরিক্যালস দেয়, এই নিউমেরিক্যালসটা করো যে 220 ভোল্ট 60 ওয়াট ও 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের হচ্ছে, দুটো বাল্ব আছে তাদের রোধের অনুপাত বের করো, রোধের অনুপাত।
তাহলে কিভাবে বের করব? এই বাল্বটার রোধ যদি আমরা R1 বলি, দেখো ফর্মুলা কি ছিল, P = V²/R। তাহলে R = কি হয়ে যাবে, V²/P। তাহলে প্রথম বাল্বটার ক্ষেত্রে যদি আমরা রোধ বলি, তাহলে R1 = V² বাই, চেঞ্জ কোনটা হচ্ছে, পাওয়ারটা বা ক্ষমতাটা, তাহলে P1। আর ভিটা দুজনের ক্ষেত্রে এক, তাহলে R2-র ক্ষেত্রে কি হবে, V²/P2। তাহলে এই দুটো রেশিও করতে হবে, তাহলে R1/R2 মানে V²/P1 ইন্টু, এটা উল্টে যাবে নিচেতে আছে, তাহলে P2/V²। এখানে ভি এর ভ্যালুটা সেম আছে, তাহলে কেটে দিলাম, ভ্যালু বসানোরই দরকার নেই। আর হচ্ছে P2/P1, দ্বিতীয়টার ক্ষমতা কত, 100, আর প্রথমটার ক্ষমতা হচ্ছে 60। তাহলে কেটে দাও, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 5। তাহলে এদের রোধের অনুপাত কত হয়ে যাবে, 5:3। এইবার যদি একটা, এই দুটো বাল্ব আছে, ধরো এই বাল্বটার রোধটাই বের করতে দিল, এটাও আছে যে এই বাল্বটার রোধটা বের করো, অনুপাত না, শুধু রোধের ভ্যালুটা বের করো। তাহলে তখন আমরা কি করব, P = V²/R। তাহলে R সমান হয়ে যাচ্ছে V²/P। V² মানে 2 বার বাই, পিটা হচ্ছে 100। 0 0 0 0 কেটে দাও, তাহলে 22 × 22 মানে 484 ইউনিট কি হবে, পাওয়ার, রেজিস্ট্যান্স বের করছি, তাহলে ইউনিট হচ্ছে ওহম, 484 ওহম। এইবার হচ্ছে ফিউজ থেকে আর একটা কোশ্চেন আছে, যে একটা ফিউজের রেটিং 5 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? তো ফিউজের রেটিং 5 অ্যাম্পিয়ার বলতে বোঝায় যে ফিউজটার মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ হচ্ছে প্রবাহিত হতে পারে। বেশ, এবার ধরো একটা ফিউজ আছে যার রেটিংটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর তুমি সেই লাইনে একটা 220 ভোল্ট 3300 ওয়াট রেটিং এর একটা যন্ত্র কানেক্ট করেছো, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু কত হবে, P = VI, I = P/V। পিটা বসাও আর ভিটা বসাও, তাহলে এটাকে কাটো, এটাকে কাটলে এটা ক্যালকুলেশন করলে মোটামুটি তোমাদের আসবে 15 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 15 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এর রেটিংটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এই যে যন্ত্রটা তুমি কানেক্ট করেছো তার মধ্য দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে 15 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে, ফিউজটা কিন্তু পুড়ে যাবে, ফিউজটা পুড়ে যাবে, কারণ এই 5-এর বেশি নিতে পারবে না। তাহলে এর মধ্যে যে 15 যাচ্ছে, তাহলে কি হবে, ফিউজটা কিন্তু পুড়ে যাবে। এরপরে আমরা যে বাল্বের, আস্তে আস্তে বাল্বগুলো কিভাবে উন্নত হয়েছে সেইগুলো দেখব। যে বাল্বের যে ইতিহাসটা, প্রথমের দিকে এরকম হলুদ হলুদ কালারের ভাস্কর বাল্ব আমরা ইউজ করতাম, এরকম মোটা মোটা বাল্ব, ঠিক আছে? এরকম হলুদ কালারের গ্লো করতো, আর ভিতরে হচ্ছে এরকম ফিলামেন্ট ছিল। তো এইগুলো এখন আর দেখাই যায় না, তো এইগুলোকে বলা হয় ভাস্কর বাল্ব। এর ভেতরে কি থাকতো, একটা ফিলামেন্ট থাকতো, যেটা প্রচুর হাই টেম্পারেচার, মোটামুটি 2700°C কাছাকাছি গিয়ে এটা গ্লো করতো। তাহলে এখানে যে তড়িৎটা আমরা দিচ্ছি তার বেশিরভাগটা কি হচ্ছে, তাপ শক্তিতে হচ্ছে অপচয় হয়ে যাচ্ছে, প্রায় 98% হচ্ছে তাপ শক্তিতে অপচয় হয়ে যাচ্ছে, আর মাত্র 2% আমরা পাচ্ছি, ঠিক আছে? মাত্র 2% হচ্ছে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এটা কি তড়িৎ সাশ্রয় নয়, কারণ এখানে বেশিরভাগটাই হচ্ছে লস হয়ে যাচ্ছে। এই জন্য এর পরে এলো আমাদের CFL বাল্ব, ঠিক আছে? যেগুলো পেঁচানো পেঁচানো ছিল, CFL এর ফুল ফর্মটা মনে রাখতে হবে, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প,
ঠিক আছে, এই ফার্স্ট লেটারগুলো কিন্তু বড় হাতের হবে। তাহলে এইটা দেখবে এরকম পেঁচানো পেঁচানো বাল্ব ছিল, এরকম পেঁচানো পেঁচানো ছিল বাল্বটা, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা বলতাম সিএফএল বাল্ব। তো এই বাল্বটা হচ্ছে অনেক বেশি তড়িৎ সাশ্রয়ী, এবং এখানে মনে রাখবে যে পারদের বাষ্প থাকতো, ঠিক আছে, পারদের বাষ্প। তো আমরা আগে যে ভাস্কর বাতি পড়লাম সেখানে আমাদের 60 ওয়াটে যে আলো পেতাম, এখানে মাত্র 12 ওয়াটে তাই আলো পেয়ে যাব। তাহলে এখানে দেখো অনেক বেশি এটা হচ্ছে তড়িৎ সাশ্রয়ী, এই জন্য সিএফএল কে পরবর্তীকালে বেশি ইউজ করা হলো। তারপরেও চলে এলো আরো উন্নত, সেটা এখন যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে এলইডি। এলইডি এটার ফুল ফর্মটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। এখানে নানা রকম অর্ধ পরিবাহী হচ্ছে ব্যবহার করা হয়, যে নামগুলো দু একটা মনে রাখতে হবে, যেমন হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, তারপরে তোমাদের হচ্ছে গ্যালিয়াম ফসফাইড, এরকম অর্ধ পরিবাহী এখানে ব্যবহার করা হয়। এবং এই বাল্বের সিএফএল এর যে 12 ওয়াটের বাল্বের যে কাজ, এখানে সেই আলো আমরা পেয়ে যাব মাত্র 8 ওয়াটে। তাহলে সব থেকে তড়িৎ সাশ্রয়কারী এই তিনটে বাল্বের মধ্যে কোনটা, না এলইডি। এই জন্য এলইডিটাই বেশি চুজ করা হয়। এখানে এলইডি ব্যবহার করলে তোমার বাড়ির কারেন্টের বিল হচ্ছে অনেক কম আসবে। এবার একটা কোশ্চেন আছে যে সিএফএল এর থেকে এলইডি ব্যবহারের সুবিধা কি কি। প্রথম কথা হচ্ছে এলইডি তে কোনো রকম, সিএফএল এর কোনো রকম ফিলামেন্ট নেই, এবং এলইডি তে কোনো রকম ফিলামেন্ট নেই, এটা কিন্তু খেয়াল রাখবে। ফিলামেন্ট একমাত্র ভাস্কর বাতিতে রয়েছে। এলইডি সুবিধা কি, এলইডি হচ্ছে সিএফএল এর থেকেও বেশি তড়িৎ সাশ্রয়কারী। এলইডি তে হচ্ছে কোনো রকম পারদজনিত দূষণ ঘটে না, কারণ এর মধ্যে পারদ নেই, কিন্তু এর মধ্যে আমরা কি দেখেছিলাম যে পারদের হচ্ছে বাষ্প আছে। এবং এলইডি জীবনকাল, মানে এলইডি বাল্ব কিন্তু সিএফএল এর থেকে বেশি দিন যাবে, তাহলে এলইডির জীবনকাল বেশি। এই তিনটে তোমাদের পয়েন্ট হয়ে গেল।